এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৪৫ থেকে ৪৬ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৪৫ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই ৬.৩ বলা হয়েছে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ। আজকে আমরা শিখব যে কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা কিভাবে করে গুণ করা যায়। আচ্ছা, তাহলে আগে কিন্তু আমাদের জানতে হবে যে পূর্ণ সংখ্যাটা কি, তাই না? আমরা জানি ১, ২, ৩, ৪, ৫, ৬ এই যে সংখ্যাগুলো, এই এক একটি সংখ্যাকে বলা হয় কিন্তু পূর্ণ সংখ্যা। তাহলে একটি ভগ্নাংশকে আমরা কিভাবে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে পারি এই বিষয়টি আজকে শিখব। দেখো, একদম শুরুতে আমরা কিন্তু একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে এক বক্স আইসক্রিম তৈরিতে ২ লিটার দুধ প্রয়োজন হয়। এরকম ৩ বক্স আইসক্রিম তৈরি করতে কত লিটার দুধ প্রয়োজন? আবারও যদি আমরা প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, দেখো এখানে বলা হয়েছে এক বক্স আইসক্রিম তৈরিতে ২ লিটার দুধ প্রয়োজন হয়। এরকম ৩ বক্স আইসক্রিম তৈরি করতে কত লিটার দুধ প্রয়োজন? আচ্ছা দেখো, আমরা দেখতে পাচ্ছি যে এক বক্স আইসক্রিম যদি তৈরি করা হয় তাহলে সেই ক্ষেত্রে দুধ প্রয়োজন হয় ২ লিটার। তাহলে এইরকম একই পরিমাণের, অর্থাৎ একই রকম যদি ৩ বক্স আইসক্রিম তৈরি করা হয় তাহলে কি দুধ বেশি প্রয়োজন হবে না কম প্রয়োজন হবে? অবশ্যই কিন্তু বেশি প্রয়োজন হবে। এবং কত বেশি প্রয়োজন হবে? একটিতে যে পরিমাণ দুধ প্রয়োজন হয় তার চেয়ে কিন্তু ৩ গুণ বেশি দুধ প্রয়োজন হবে, তাই না? তাহলে আমরা কি করতে পারি? এই ২ সঙ্গে যদি আমরা ৩কে গুণ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে ৩ বক্স আইসক্রিম তৈরি করতে কত লিটার দুধ প্রয়োজন হবে। তাহলে চলো আমরা যদি আলাদা জায়গাতে এটিকে একটু সমাধান করার চেষ্টা করি, অর্থাৎ এই গুণটিকে যদি সমাধান করার চেষ্টা করি, আমাদের যেহেতু বলা হয়েছে যে এক বক্স আইসক্রিম তৈরি করতে ২ লিটার দুধ প্রয়োজন, তাহলে আমরা যদি এরকম ৩ বক্স আইসক্রিম তৈরি করতে চাই তাহলে কি নিশ্চয়ই আমাদের আরও ৩ গুণ বেশি দুধের প্রয়োজন হবে, তাই না বন্ধুরা? যার কারণে এই ২ সঙ্গে আমরা গুণ করব কাকে? গুণ করে দেব ৩কে। এবারে এই গুণ অঙ্কটিকে আমরা কিভাবে করে সমাধান করতে পারি? এটি কিন্তু আমরা যে এর আগে ভগ্নাংশের যোগ করেছি, বিয়োগ করেছি, এর চাইতে অনেক বেশি সহজ। দেখো কিভাবে। আমরা এই যে ৩ দেখতে পাচ্ছি, ৩ কিন্তু একটি পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাটিকে আমরা উপরের সংখ্যার সঙ্গে গুণ করে দিব। গুণ করলে আমাদের উত্তর কিন্তু বের হয়ে যাবে, ঠিক আছে? দেখো কিভাবে। আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে উপরে রয়েছে ২, যার কারণে আমরা যে কাজটি করব, আমরা এভাবে একটি দাগ দিয়ে এই উপরে যে ২ রয়েছে ২-এর সঙ্গে গুণ করে দেব কাকে? এখানে যে ৩ রয়েছে ৩কে আমরা গুণ করে দেব। এবং নিচে যে ৭ রয়েছে এই ৭কে কিন্তু আমরা ঠিক 7-এর জায়গাতেই রেখে দেব। আমরা এর মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আনবো না, ঠিক আছে? আমরা জানি হর যে সংখ্যাটি থাকে, হর কিন্তু হরের জায়গাতেই থাকে। এই হরের মধ্যে কিন্তু কোনো চেঞ্জ হয় না, মানে পরিবর্তন হয় না। তাহলে আমরা কি করলাম? এই ২-এর সঙ্গে নিচে এই পাশে যে ৩ রয়েছে এই ৩কে আমরা গুণ করে দিলাম। এখন যদি গুণ করি, দেখো গুণ করলে কত হয়? আমরা জানি ২ এবং ৩কে গুণ করলে হয় ৩ দুগুণ ৬। আমরা উপরে পাচ্ছি ৬ এবং নিচে যেহেতু ৭ রয়েছে আমরা নিচে লিখে দেব ৭। তাহলে আমরা পাচ্ছি কত? ৭-এর ৬ লিটার, ঠিক আছে? এবারে যখন আমরা এই ভগ্নাংশটি বের করব, প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে আমরা দেখব যে এই উপরে এবং নিচে যে সংখ্যা দুটি আমরা দেখতে পাবো, আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা এই উপরের সংখ্যাকেও ভাগ করতে পারবো, আবার নিচের সংখ্যাকেও ভাগ করতে পারবো, ঠিক আছে? আমরা এটিকে দেখব। যদি ভাগ করা যায় তাহলে কিন্তু দুটি সংখ্যাকেই আমরা সেই সংখ্যা দ্বারা ভাগ করবো, আর যদি ভাগ না করা যায় তাহলে আমরা এটিকেই উত্তর হিসেবে ধরে নিব। দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা ৬কেও ভাগ করতে পারবো, আবার ৭কেও ভাগ করতে পারবো? বন্ধুরা, এমন কিন্তু কোনো সংখ্যা নেই, যার কারণে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কী লিখতে পারি? আমরা উত্তর দিয়ে লিখতে পারি ৩ বক্স আইসক্রিম তৈরি করতে দুধের প্রয়োজন ৭-এর ৬ লিটার। আশা করি তোমরা সকলেই এই অঙ্কটি খুবই সহজে বুঝতে পেরেছো। এবারে যদি আমরা বইয়ের কাছে চলে যাই, দেখো যে বই আমাদেরকে এই ব্যাপারে কি বলে। আমরা যদি বইয়ের একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে মোট পরিমাণ বের করার জন্য আমরা নিচের বাক্যটি ব্যবহার করতে পারি। নিচে তাহলে কি বলা হয়েছে? দেখো শুরুতে আমাদেরকে বলা হয়েছে এক বক্স আইসক্রিমের জন্য প্রয়োজনীয় দুধ, অর্থাৎ এক বক্স আইসক্রিমের জন্য কতটুকু দুধ প্রয়োজন হয়? এক বক্স আইসক্রিমের জন্য কিন্তু ২ লিটার দুধ প্রয়োজন হয়। তাহলে আমরা শুরুতে লিখব ২, অর্থাৎ আমরা শুরুতে লিখব হচ্ছে ২, এখানে কিন্তু লিখবো আমরা ২ এবং এর সাথে গুণ চিহ্ন দিয়ে আমরা গুণ করব কাকে? আইসক্রিম বক্সের সংখ্যা। যেহেতু আমরা ৩ বক্স আইসক্রিম তৈরি করতে চাই, যার কারণে কিন্তু আমরা এই ৩কে লিখে দেবো এইখানে, অর্থাৎ এই ২ এর সঙ্গে আমরা গুণ করব কাকে? ৩কে।
সমান সমান বলা হয়েছে, সমান সমান প্রয়োজনীয় দুধের পরিমাণ। আমরা যদি এই দুটিকে গুণ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে আমাদের মোট কতটুকু দুধ প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা এখন আর একটু নিচে যদি লক্ষ্য করি, এখানে কিন্তু আমাদেরকে বলা হয়েছে, দেখো এখানে আমরা একটি বক্স দেখতে পাচ্ছি, এই ভিতরে রয়েছে গাণিতিক বাক্য। অর্থাৎ এই অঙ্কটিকে আমরা কীভাবে করে সমাধান করতে পারি সেটির একটি গাণিতিক বাক্য এখানে লিখতে বলা হয়েছে। তাহলে গাণিতিক বাক্য মানে কি? গাণিতিক বাক্য মানে হচ্ছে সেই বাক্য যে বাক্যের মধ্যে কোনো ধরনের কি থাকবে না, কোনো অক্ষর থাকবে না, বর্ণ থাকবে না। যেমন এই যে দেখো গ, ত, ক, এই যে বর্ণগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কি? এগুলো কিন্তু গাণিতিক বাক্যের অংশ না। গাণিতিক বাক্যের মধ্যে শুধুমাত্র সংখ্যা থাকবে এবং যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এটিকে কিভাবে করে গাণিতিক বাক্যে প্রকাশ করতে পারি? দেখো যেহেতু শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এক বক্স আইসক্রিম তৈরিতে দুধের প্রয়োজন হয় 7/2 লিটার, যার কারণে আমরা কী করব, লিখবো হচ্ছে 7/2 এবং এর সাথে আমরা গুণ করব কাকে? আমরা একটি গুণ চিহ্ন দিয়ে আমরা গুণ করব 3কে, যেহেতু আমরা 3 বক্স আইসক্রিম তৈরি করতে চাই, তাই না? তাহলে দেখো এখানে আমরা লিখলাম 7/2 গুণ 3। এইখানে কিন্তু শুধুমাত্র আমরা সংখ্যা দেখতে পাচ্ছি এবং যোগ বিয়োগ গুণ ভাগ, অর্থাৎ এই যে চিহ্নগুলো সেগুলোকে কিন্তু দেখতে পাচ্ছি। আমরা এখানে কোনো বর্ণ দেখতে পাচ্ছি না, মানে স্বরে অ, স্বরে আ, ক, খ এগুলো কিন্তু দেখতে পাচ্ছি না, তাই না? যার কারণে এটিকে বলা হয় একটি গাণিতিক বাক্য। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো এই অঙ্কটিকেই আমরা যেহেতু একটু আগে সমাধান করেছি, আমরা যে পদ্ধতিতে সমাধান করেছি সেই পদ্ধতিতে কিন্তু আমরা একটু নিচে লক্ষ্য করলে দেখতে পাবো। দেখো এখানে কিন্তু আমাদের ঠিক সেই একই পদ্ধতিটাই দেখানো হয়েছে। এই দেখো এখানে বলা হয়েছে আমরা হিসাব করি 7/2 গুণ 3 সমান সমান, এই 2-এর সঙ্গে আমরা 3কে গুণ করেছি, 2 গুণ 3 এবং নিচে যেহেতু 7 রয়েছে আমরা একটি দাগ দিয়ে নিচে কিন্তু 7কে 7-এর জায়গাতেই রেখে দিয়েছি। এবারে 2 এবং 3কে যখন গুণ করলাম তখন পাচ্ছি হচ্ছে 3 2 6, আমরা উপরে লিখে দিলাম 6, নিচে 7 রয়েছে, নিচে 7কে কিন্তু আমরা লিখে দিলাম। এরপর এইখানে যে একটি বক্স দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে ড্যাশ লিটার, অর্থাৎ 3 বক্স আইসক্রিম তৈরি করতে আমাদের কত লিটার দুধ প্রয়োজন? আমরা কি পাচ্ছি? 7/6 লিটার। আমরা এখানে লিখে দিতে পারি 7/6 লিটার। আমরা কিন্তু এটিকে খুব সহজে সমাধান করে ফেললাম। এরপরে যদি আর একটু নিচে লক্ষ্য করে দেখো এখানে আমাদেরকে কি বলা হয়েছে, এই বক্সের মধ্যে বলা হয়েছে কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার সময় হরকে ঠিক রেখে লবকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হয়। অর্থাৎ আমরা একটু আগে যে কাজটি করেছি, হর মানে কি? আমরা জানি একটি ভগ্নাংশের নিচে যে সংখ্যাটি থাকে এটিকে বলা হয় হর। এই হরের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আনবো না আমরা, তাই না? এই হরকে কিন্তু হরের জায়গাতেই আমরা রেখে দিব এবং আমরা কি করব, আমরা এই যে উপরের সংখ্যাকে কি বলা হয়? এটিকে বলা হয় লব। এই লবের সঙ্গে আমরা এই পূর্ণ সংখ্যাকে গুণ করব। ঠিক আছে, হরের জায়গাতেই থাকবে এবং আমরা লবের সঙ্গে পূর্ণ সংখ্যাকে গুণ করে কিন্তু উত্তর বের করব। এটি আমাদের এখানে বলা হয়েছে। আচ্ছা এরপর আরেকটু নিচে যদি লক্ষ্য করি তখন এখানে কিন্তু আমাদের 1 নম্বর বলা হয়েছে হিসাব করো। আমরা এখানে অনেকগুলো অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? আমরা এই অঙ্কগুলো ঠিক একই রকম নিয়মে সমাধান করব। আচ্ছা এখান থেকে যদি আমরা কিছু অঙ্কের সমাধান করার চেষ্টা করি, চলো বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি এখানে 1 নম্বরে বলা হয়েছে 9/4 গুণ 2। আমরা শুরুতে কি করব, আমরা একটু সমান সমান চিহ্ন দেবো এবং একটু সমান সমান চিহ্ন দিয়ে আমরা এইরকম একটি দাগ দেব। এবারে কী করবো, যেহেতু আমাদের হর অর্থাৎ নিচে রয়েছে 9, আমরা কিন্তু 9কে 9-এর জায়গাতে লিখে দেবো, আমরা নিচে লিখে দেবো 9। এবারে এখানেও আমরা লব দেখতে পাচ্ছি যেহেতু 4, এই 4-এর সঙ্গে কিন্তু আমরা এই 2কে গুণ করে দেবো, অর্থাৎ এই পূর্ণ সংখ্যাকে গুণ করে দেবো। আমরা লিখবো হচ্ছে 4 গুণ 2। আচ্ছা এবারে কি করব, এই 4-এর সঙ্গে 2কে গুণ করলে কত পাই? আমরা পাই হচ্ছে 4 2 8, আমরা উপরে লিখে দেবো 8 এবং নিচে যেহেতু 9 রয়েছে আমরা কিন্তু 9কে 9-এর জায়গাতে লিখে দেবো। এখন আমরা পাচ্ছি কত? 9/8। এবারে আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 8কেও ভাগ করতে পারবো আবার 9কেও ভাগ করতে পারবো। আমাদের কিন্তু একই সংখ্যা দ্বারা উপরের সংখ্যাকেও ভাগ করতে হবে এবং নিচের সংখ্যাকেও ভাগ করতে হবে। এমন কি কোনো সংখ্যা রয়েছে? দেখো তো, এমন কিন্তু কোনো সংখ্যা নেই, যার কারণে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কিন্তু লিখে দিব 9/8। ঠিক আছে, আমরা কিন্তু উত্তর দিয়ে এটিকে লিখে দিব। এবারে যদি আমরা 4 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি বন্ধুরা, এখানে যেহেতু প্রত্যেকটি অঙ্ক একই রকম নিয়মের সমাধান করতে হবে, যার কারণে আমি প্রত্যেকটি অঙ্ক কিন্তু তোমাদের সমাধান করে দেখাচ্ছি না, তাহলে আমাদের এই ক্লাসগুলো অনেক বড় হয়ে যাবে, তাই না? এই জন্য আমি এখান থেকে বেছে বেছে কয়েকটি অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। তোমরা বাকি অঙ্কগুলো ঠিক একই রকম নিয়ম অনুসরণ করেই সমাধান করবে। দেখো 4-এ বলা হয়েছে 5/3 গুণ 2। আমরা ঠিক একই কাজটি করব। প্রথমে একটি সমান সমান চিহ্ন দিয়ে, যেহেতু নিচে রয়েছে 5, আমরা 5কে 5-এর জায়গাতে রেখে দিব। এবার এই 3-এর সঙ্গে যদি আমরা 2কে গুণ করি, আমরা কি করব, এখানে লিখব 3 গুণ 2। এবারে আমরা নিচের লাইনে এসে
দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 3 গুণ 2 অর্থাৎ 3-এর সঙ্গে 2-কে গুণ করলে হয় 3 দুগুণ 6, আমরা লিখে দেব 6 এবং নিচে যেহেতু 5 রয়েছে আমরা 5-কে 5-এর জায়গাতে লিখে দেব, তাহলে হচ্ছে 5-এর 6। এই দেখো এবারেও যদি আমরা দেখি যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 6-কেও ভাগ করা যাবে আবার 5-কেও ভাগ করা যাবে, এমন কিন্তু কোনো সংখ্যা নেই, যার কারণে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কিন্তু লিখে দেব 6-এর 5। এবার একই রকমভাবে যদি আমরা এই অঙ্কটিকে লক্ষ্য করে দেখো 6 নম্বরে বলা হয়েছে 8-এর 3 গুণ 3। আমরা একই রকমভাবেই সমাধান করবো এটিকেও। আমরা শুরুতেই একটি দাগ দিয়ে, যেহেতু নিচে রয়েছে 8 অর্থাৎ হর রয়েছে 8, আমরা হরকে হরের জায়গাতে রেখে দেব, আমরা নিচে লিখব 8। এবারে আমরা এই 3-এর সঙ্গে কিন্তু এই 3-কে গুণ করে দেবো, আমরা লিখব 3 গুণ 3। দেখো এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ এবং খুবই মজার কিন্তু, তাই না? আমরা একটি অঙ্ক দেখলেই কিন্তু বাকি অঙ্কগুলো সমাধান করতে পারবো। এবারে যেহেতু নিচে 8 রয়েছে আমরা 8-কে 8-এর জায়গাতে লিখে দিতে পারি এবং উপরে বলা হয়েছে 3 গুণ 3 অর্থাৎ 3-এর সঙ্গে 3-কে গুণ করতে বলা হয়েছে। আমরা জানি 3 এবং 3-কে গুণ করলে হয় 3 3-এ 9, আমরা পাচ্ছি 8-এর 9। তাহলে এখন দেখো তো যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 9-কেও ভাগ করা যাবে 8-কেও ভাগ করা যাবে। বন্ধুরা এমন কিন্তু কোনো সংখ্যা নেই, যার কারণে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখে দেব 9-এর 8। আশা করি সকলেই তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। এইবারে যদি আমরা এর পরবর্তী পৃষ্ঠায় যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে একটু সমাধান করার চেষ্টা করি, চলো। বন্ধুরা আমরা যদি 46 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে 12-র 5 গুণ 6 কে কীভাবে হিসাব করা যায় তা চিন্তা করি। আমাদের বলা হয়েছে 12-র 5 গুণ 6-কে কীভাবে হিসাব করা যায় তা চিন্তা করি। আমাদের তো চিন্তা করার কিচ্ছু নেই, তাই না? কারণ আমরা জানি যে কোন নিয়মে সমাধান করতে হয়। তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান যদি করার চেষ্টা করি। আমরা কিন্তু এখানে লিখে নিয়েছি 12-র 5 গুণ 6। এবার আমরা কি করব, আমরা ঠিক আগের অঙ্কগুলোর মতোই আমরা একটি দাগ দিয়ে নিচে, অর্থাৎ হর যেহেতু 12 রয়েছে আমরা হরকে হরের জায়গাতে লিখে দেব, আমরা লিখে দেব 12। এবারে এখানে যেহেতু রয়েছে 5 উপরে, এই 5-এর সঙ্গে আমরা 6-কে গুণ করে দেব, তাহলে তো আমাদের অঙ্ক হয়ে যাবে, তাই না বন্ধুরা? এখন আমরা লিখব হচ্ছে 5 গুণ 6। এবারে দেখো যদি আমরা গুণটাকে করে ফেলি, আমরা আরেকটু নিচে লিখি, এই লাইনটাকে একটু নিচে লিখি আমরা। দেখো আমাদের নিচে যেহেতু 12 রয়েছে 12-কে 12 জায়গাতে আমরা রেখে দিলাম এবং উপরে আমাদের বলা হয়েছে 5 গুণ 6 অর্থাৎ 5-এর সঙ্গে যদি 6-কে আমরা গুণ করি তাহলে হয় 5 6 30, আমরা উপরে পাচ্ছি 30। এবারে আমরা কি দেখব, আমরা দেখব এখানে যে 12 30 পেয়েছি। এখন দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 12-কেও ভাগ করতে পারবো, আবার উপরে 30-কেও ভাগ করতে পারবো, আবার 12-কেও ভাগ করতে পারবো। একই সংখ্যা দ্বারাই কিন্তু আমাদের এই দুটি সংখ্যাকেই ভাগ করতে হবে। দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, এবারে কিন্তু আমরা জানি যে 2 দ্বারা আমরা 30-কেও ভাগ করতে পারবো, আবার 12-কেও ভাগ করতে পারবো। কারণ হচ্ছে কি 30 একটি জোড় সংখ্যা, আবার 12 একটি জোড় সংখ্যা এবং জোড় সংখ্যা হলে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়, তাই না? এখন 2 দ্বারা যদি আমরা 30-কে ভাগ করি তাহলে কতবার ভাগ করা যায়? আমরা জানি 15 দুগুণ 30, আমরা পাবো হচ্ছে 15, আমরা এখানে লিখে দেবো 15। আবার 2 দ্বারা যদি 12-কে ভাগ করি, দেখো একই সংখ্যা দ্বারাই কিন্তু ভাগ করতে হবে। তুমি যদি 30-কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু 12-কেও 2 দ্বারাই ভাগ করতে হবে। আচ্ছা, যেহেতু 30-কে আমরা 2 দ্বারা ভাগ করে পাচ্ছি 15, এখন আমরা 12-কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে পাই হচ্ছে 6, আমরা জানি 6 দুগুণ 12। এখন এখানে পাচ্ছি 6, এখানে পাচ্ছি 15। এবারে দেখো তো আর কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 15-কেও ভাগ করতে পারবো, আবার 6-কেও ভাগ করতে পারবো। এভাবে আমরা দেখতে দেখতে যাব, যতবার ভাগ করা যাবে ততবার কিন্তু আমরা ভাগ করব, মানে কাটাকাটি করব। দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, এখনও কিন্তু আরও একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 3 দ্বারা আমরা 15-কেও ভাগ করতে পারবো, আবার 6-কেও ভাগ করতে পারবো। দেখো 3 দ্বারা 15-কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, অর্থাৎ 5 বার ভাগ করা যায়। আমরা এই জন্য লিখে দেব 5। আবার 3 দ্বারা যদি 6-কে ভাগ করি তাহলে কয়বার ভাগ যায়? আমরা জানি 3 1 3, 3 2 6, অর্থাৎ 2 বার ভাগ যায়। আমরা উপরে পাচ্ছি 5, নিচে পাচ্ছি 2। এবারে দেখো তো যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 5-কেও ভাগ করতে পারবো, আবার 2-কেও ভাগ করতে পারবো। বন্ধুরা এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই, যার কারণে আমরা এবারে সমান সমান চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে, উপরে যেহেতু 5 রয়েছে আমরা লিখে দেবো 5 এবং নিচে যেহেতু 2 পাচ্ছি আমরা লিখে দেবো 2, আমরা পাচ্ছি 2-এর 5। এটি হচ্ছে উত্তর। আশা করি সকলেই তোমরা খুবই সহজে এটিকে বুঝতে পেরেছো। এবার দেখি তো বই আমাদের এই ব্যাপারে কি বলে। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে নিচের গুণগুলো
তুলনা এবং ব্যাখ্যা করি। আচ্ছা দেখো এইখানে আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এই পাশে একটি ছেলে শিশুকে আমরা দেখতে পাচ্ছি এবং এই পাশে একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। তাহলে এই ছেলে শিশুটি একরকম নিয়মে এটিকে সমাধান করেছে এবং মেয়ে শিশুটি কিন্তু অন্য রকম নিয়মে সমাধান করেছে। তাহলে দুজনের নিয়মে একটু যদি আমরা লক্ষ্য করি, দেখো ও কী করেছে, প্রথমে এই দেখো একটু সমান সমান চিহ্ন দিয়ে নিচে যেহেতু 12 রয়েছে নিচে 12কে লিখে দিয়েছে। এরপর এই 5-এর সঙ্গে 6কে গুণ করেছে, লিখেছে 5 গুণ 6 এবং তারপরে নিচের লাইনে একটি সমান সমান চিহ্ন দিয়ে নিচে যেহেতু 12 রয়েছে 12কে 12 জায়গাতে লিখেছে এবং 5 এবং 6কে গুণ করলে হয় কত, 5 6 30, 30কে কিন্তু উপরে লিখেছে। তারপরে সে কী করেছে, কাটাকাটি করেছে, তাই না? দেখো আমরা দেখতে পাচ্ছি 30 এবং 12 এই দুটিকে সে কত দ্বারা কাটাকাটি করেছে, সে কিন্তু 6 দ্বারা কাটাকাটি করেছে। দেখো 6 দ্বারা 30কে যদি কাটাকাটি করে অর্থাৎ ভাগ করে কতবার ভাগ যায়, আমরা জানি 5 6 30 অর্থাৎ 5 বার ভাগ যায়, যার কারণে 30কে কেটে দিয়ে লিখেছে 5 এবং এই 12কেও কিন্তু এবার সে 6 দ্বারা ভাগ করেছে। 6 দ্বারা 12কে ভাগ করলে হয় আমরা জানি 6 দুগুণ 12 অর্থাৎ 2 বার ভাগ যায়, এই জন্য এখানে লিখেছে 2। তার মানে নিচে পেয়েছে হচ্ছে 2, উপরে পেয়েছে 5, এই জন্য সে নিচে সমান সমান চিহ্ন দিয়ে উপরে লিখেছে 5। দেখো উপরে যেহেতু 5 পেয়েছে এই জন্য উপরে লিখেছে 5 এবং নিচে যেহেতু 2 পেয়েছে নিচে লিখেছে 2। দেখো আমরাও কিন্তু এই একই উত্তরটি পেয়েছি 2 এর 5, তাই না? তাহলে কাটাকাটিটা তোমরা যেভাবেই করো না কেন উত্তর কিন্তু একই রকমই হবে। এরপর যদি আমরা মেয়ে শিশুটির ধারণাটি একটু লক্ষ্য করি, দেখো সে বলেছে আমার ধারণা হলো এটি। সে কী করেছে, এই অঙ্কটিকে শুরুতে একটি সমান সমান চিহ্ন দিয়ে নিচে 12 রয়েছে 12কে 12 জায়গাতে লিখেছে এবং তারপরে 5 এবং 6কে সে গুণ করেছে 5 গুণ 6। এরপর দেখো ও কিন্তু এই লাইনে এসেই কাটাকাটিটা ও কিন্তু করে নিয়েছে, তাই না? ও আর নিচের লাইনের অপেক্ষা করেনি, তাই না? এইখানে বসে কিন্তু কাটাকাটি করেছে। দেখো ও এই 6 দ্বারা 12কে কাটাকাটি করেছে অর্থাৎ 6 দ্বারা 6কে ভাগ করেছে এবং 12কেও কিন্তু সে 6 দ্বারা ভাগ করেছে। আচ্ছা দেখো 6 দ্বারা 6কে কয়বার ভাগ যায়, আমরা জানি 6 একে 6 অর্থাৎ একবার ভাগ যায়, এই জন্য লিখেছি 1 এবং 6 দ্বারা যদি 12কে ভাগ করি তাহলে কয়বার ভাগ যায়, আমরা জানি 6 দুগুণ 12 অর্থাৎ এই যে 2 আমরা কিন্তু 2কে নিচে লিখে দিয়েছি। এরপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে রয়েছে 5 গুণ 1, তাহলে আমরা এখানে নিচে সমান সমান চিহ্ন দিয়ে কী লিখলাম, 5-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 5 একে 5, আমরা উপরে লিখে দিলাম 5 এবং নিচে যেহেতু 2 রয়েছে আমরা 2কে 2 এর জায়গাতে লিখে দিলাম। তাহলে এখানেও হচ্ছে 2 এর 5, এখানেও হচ্ছে 2 এর 5 এবং আমাদেরও হয়েছে 2 এর 5। আমরা যেভাবেই সমাধান করি না কেন আমাদের উত্তর কিন্তু একই রকমই হবে। তোমাদের যে নিয়মটি সহজ মনে হয় তোমরা কিন্তু সেই নিয়মেই এই অঙ্কগুলোকে সমাধান করতে পারো। এরপর যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হিসাব সহজ হয়। লঘিষ্ঠ মানে কি, লঘিষ্ঠ আকার মানে হচ্ছে, লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে ছোট, ঠিক আছে? আমাদের বলা হয়েছে যে ভগ্নাংশগুলো এগুলোকে যদি আমরা ছোট বানাই অর্থাৎ কাটাকাটি করে যদি আমরা ছোট বানাই তাহলে কিন্তু আমাদের হিসাব সহজ হয়, এই কথাটি বলা হয়েছে। দেখো আরেকটু নিচে যদি লক্ষ্য করি, এখানে 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে হিসাব করো। এখানে কিন্তু আমরা অনেকগুলো গুণাঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে চলো এখান থেকে এবারে যদি কিছু অঙ্কের সমাধান আমরা করার চেষ্টা করি। বন্ধুরা এখানে প্রত্যেকটি অঙ্ক যেহেতু একই রকম নিয়মে সমাধান করতে হবে, যার কারণে আমি বেছে বেছে কয়েকটি অঙ্ককে তোমাদের সমাধান করে দেখাচ্ছি। যেমন দেখো 2 এর 2 নম্বরে বলা হয়েছে 8 এর 3 গুণ 4। তাহলে এটিকে আমরা কীভাবে সমাধান করব, ঠিক আগের অঙ্কের মতোই, আমাদের কাছে কিন্তু কঠিন বলে কিছু নেই, তাই না? কারণ আমরা যদি নিয়ম মেনে অঙ্ক সমাধান করার চেষ্টা করি প্রত্যেকটি অঙ্কই কিন্তু আমাদের কাছে সহজ। এখন দেখো আমরা কী করব, শুরুতে যেহেতু নিচে রয়েছে 8 আমরা 8কে 8-এর জায়গাতে লিখে দিলাম। এবার আমরা 3-এর সংখ্যা যদি 4কে গুণ করে দিই আমরা লিখব 3 গুণ 4, তাহলে কিন্তু আমাদের অঙ্ক সমাধান করা হয়ে গেল। দেখো আমরা নিচের লাইনে এসে কি করব, এখানে 3 এবং 4কে গুণ করে পাচ্ছি 3 12, আমরা উপরে লিখব 12 এবং নিচে যেহেতু 8 রয়েছে আমরা লিখে দেব 8। এখন আমরা পাচ্ছি 8 এর 12। এবার আমরা কি করব, আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 12কেও ভাগ করা যায় আবার 8কেও ভাগ করা যায়, এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে কত, 2, তাই না? 2 দ্বারা কিন্তু আমরা 12কেও ভাগ করতে পারবো 8কেও ভাগ করতে পারবো, কারণ 12ও জোড় সংখ্যা এবং 8ও জোড় সংখ্যা। আমরা জানি জোড় সংখ্যা হলে সেই সংখ্যাগুলোকে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 2 দ্বারা 12কে ভাগ করলে কয়বার ভাগ যায়, আমরা জানি 6 দুগুণ 12, আমরা পাচ্ছি 6 এবং 2 দ্বারা 8কে ভাগ করলে কতবার ভাগ যায়, আমরা জানি 4 দুগুণ 8, আমরা পাচ্ছি 4। আবারও দেখো এই যে 6 পাচ্ছি এবং 4 পাচ্ছি, এই দুটি কিন্তু জোড় সংখ্যা, তার মানে 6কেও আমরা আবারও 2 দ্বারা ভাগ করতে পারবো এবং 4কেও কিন্তু আবারও 2 দ্বারা ভাগ করতে পারবো। 2 দ্বারা 6কে ভাগ করলে হয় 3 দুগুণ 6, আমরা পাই 3 এবং 4কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে 2 দুগুণ 4। তাহলে দেখো আমরা কিন্তু উপরে পাচ্ছি 3, নিচে পাচ্ছি 2। এবারে কিন্তু আর কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা আমরা এই দুটিকেই ভাগ করতে পারবো। তাহলে আমরা কি করব, আমরা সমান সমান দিয়ে উপরে যেহেতু 3 পাচ্ছি আমরা লিখে দেবো 3 এবং নিচে যেহেতু পাচ্ছি 2 আমরা লিখে দেবো 2, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 2 এর 3। আমরা কিন্তু এটিকেই উত্তর দিয়ে লিখে দেব। এবারে যদি আমরা 7 নম্বরে লক্ষ্য করি, 7 নম্বরে বলা হয়েছে 15 এর 3
সরি 5-এর 3 গুণ 15। আমরা কি করব, একই রকমভাবেই যেহেতু এখানে হর রয়েছে 5, আমরা হরকে হরের জায়গাতে লিখে দেব। আমরা এখানে লিখব 5। এবারে 3-এর সঙ্গে যদি আমরা 15কে গুণ করে দিই, আমরা লিখব 3 গুণ 15। এবার দেখো, যদি 3 এবং 15কে গুণ করে তাহলে হয় 3 15 45। আমরা উপরে লিখব 45 এবং নিচে যেহেতু 5 রয়েছে আমরা লিখে দিব 5। এখন দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 5কেও ভাগ করতে পারবো, আবার 45কেও ভাগ করতে পারবো, আবার 5কেও ভাগ করতে পারবো। বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে কত? সেটি হচ্ছে 5। আমরা 5 দ্বারা 45কেও ভাগ করতে পারবো, আবার 5 দ্বারা 5কেও ভাগ করতে পারবো। আচ্ছা, 5 দ্বারা 45কে কয়বার ভাগ করা যায়? 5 দ্বারা 45কে ভাগ করলে আমরা জানি হয় 5 নং 45, অর্থাৎ 9 বার ভাগ যায়। আমরা পাচ্ছি হচ্ছে 9। এবং 5 দ্বারা 5কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 5 একে 5, আমরা পাচ্ছি 1। এবারে দেখো, আর কিন্তু কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা 1 এবং 9কে ভাগ করা যাবে। এখন এইখানে একটি বিষয় রয়েছে, আমরা এখানে কত পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি 1-এর 9, তাই না? যখন নিচে আমরা 1 পাবো, এই 1কে যদি আমরা লিখি তাতেও কোনো সমস্যা নেই, আবার এই 1কে যদি আমরা না লিখি তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক আছে? আমরা যদি এখানে শুধু লিখতে চাই যে আমরা সমান সমান দিয়ে শুধু লিখবো হচ্ছে উপরে যে 9 রয়েছে, এই 9কে লিখে দেবো, আমরা নিচে কিছু লিখবো না, তাহলেও কিন্তু আমাদের উত্তর সঠিক হবে। অর্থাৎ যখন কোনো পূর্ণ সংখ্যা থাকে, অর্থাৎ একটি মাত্র সংখ্যা থাকে, তখন এটির নিচে কিন্তু মনে মনে আমরা 1কে ধরে নিই। ঠিক আছে? এই 9-এর অর্থ হচ্ছে এর নিচে একটি 1 রয়েছে। ঠিক আছে? এখন আমরা কিন্তু চাইলে এই নিচে আমরা নিচে চাইলে কিন্তু 1কে লিখতেও পারি, আবার যদি না লিখতে চাই তাও কিন্তু কোনো সমস্যা নেই। এটি হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে? আমরা উত্তর দিয়ে লিখে দেবো 9-এর 1, অথবা আমরা লিখতে পারি শুধুমাত্র 9। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে চলে যাই, দেখো পরবর্তী অঙ্কটিকে যদি আমরা সমাধান করার চেষ্টা করি, বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে 3 নম্বরে বলা হয়েছে একটি বোর্ডের 4-এর 3 বর্গমিটার রঙিন করতে 1 ডেসিলিটার রং লাগে। 4 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রং করা যাবে? আচ্ছা, আবারও যদি আমরা প্রশ্নটিকে একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একটি বোর্ডের 4-এর 3 বর্গমিটার রঙিন করতে 1 ডেসিলিটার রং লাগে। এরকম 4 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রং করা যাবে? আমাদের কিন্তু এটি বের করতে বলা হয়েছে। তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? আচ্ছা দেখো, এই প্রশ্নটিকে একটু আমাদের ঘুরিয়ে পেঁচিয়ে করেছে, তাই না? যার কারণে আমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে। তবে আমরা যেহেতু অঙ্কের নিয়ম জানি, আমাদের কাছে কিন্তু এটিকে সমাধান করা কোনো ব্যাপার না। আমরা জানি যে কথার অঙ্ক সমাধানের ক্ষেত্রে কীভাবে করে এটিকে সাজাতে হয়। আমরা জানি প্রশ্নে যে বিষয়টি বের করতে বলা হয় সেটিকে কিন্তু শেষে গিয়ে লিখতে হয়, তাই না? আমি কিন্তু আবারও তোমাদেরকে বলছি, মানে আমি এর আগেও এই বিষয়টি কয়েকবার তোমাদেরকে বলেছি। আমরা কথার অঙ্ক এমনভাবে সাজাবো, আমাদের প্রশ্নে যে বিষয়টি বের করতে বলা হবে সেটিকে আমরা শেষে গিয়ে লিখব। যেমন দেখো, এখানে আমাদের কি বের করতে বলা হয়েছে? বলা হয়েছে 4 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রং করা যাবে। আমাদের বলা হয়েছে কত বর্গমিটার রং করা যাবে, অর্থাৎ এই বর্গমিটারকে কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, যার কারণে বর্গমিটারকে আমরা শেষে গিয়ে লিখব। তাহলে এই কথাটিকে আমরা কিভাবে করে সাজাতে পারি যেন বর্গমিটারটা শেষে গিয়ে থাকে? আমরা কিভাবে সাজাবো? আমরা লিখতে পারি, আমরা লিখব 1 ডেসিলিটারে রং করা যায় 4-এর 3 বর্গমিটার। তাহলে কিন্তু দেখো বর্গমিটারটা শেষে চলে গেল। আমরা লিখব কি? আবারও দেখো, আমরা লিখব 1 ডেসিলিটারে রং করা যায় 4-এর 3 বর্গমিটার। তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। আমরা 3 নাম্বার দিয়ে লিখব 1 ডেসিলিটারে 1 ডেসিলিটারে রং করা যায় কত বর্গমিটার? 4-এর 3 বর্গমিটার। আচ্ছা, আমরা লিখলাম 1 ডেসিলিটারে রং করা যায় 4-এর 3 বর্গমিটার। তাহলে আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছে যে 4 ডেসিলিটার দ্বারা কত বর্গমিটার রং করা যাবে। তাহলে 1 ডেসিলিটারে যদি 4-এর 3 বর্গমিটার রং করা যায়, তাহলে আমরা নিচে কী লিখব? আমরা লিখব সুতরাং 4 ডেসিলিটারে রং করা যায়। আচ্ছা, 1 ডেসিলিটারে যদি 4-এর 3 বর্গমিটার রং করা যায়, তাহলে কি 4 ডেসিলিটার, অর্থাৎ ওর চেয়ে কিন্তু 4 গুণও বেশি, তাই না? তাহলে 4 ডেসিলিটারে কি বেশি রং করা যাবে না কম রং করা যাবে? অবশ্যই কিন্তু ওর চেয়ে 4 গুণ বেশি রং করা যাবে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা এখানে লিখবো হচ্ছে, দেখো এই যে 4-এর 3 রয়েছে, এই 4-এর 3কে আমরা গুণ করব কত দ্বারা? 4 দ্বারা গুণ করব, তাই না? এখানে বর্গমিটার রয়েছে, আমরা লিখে দেব বর্গমিটার।
এবারে যদি আমরা এটিকে গুণ করি, দেখো আমরা কিন্তু আলাদা জায়গাতে গুণ করবো, এই গুণটাকে কিন্তু আমাদের এখানে দেখানোর কোনো দরকার নেই। হ্যাঁ, আমরা এর আগে যেমন গুণ করে দেখিয়েছি, আমরা কিন্তু এবারে এই গুণটিকে আর দেখাবো না। কথার অঙ্কের ক্ষেত্রে আমরা আলাদা জায়গাতে গুণ করে আমরা শুধুমাত্র উত্তরটিকে এখানে লিখে দিলেই হবে। আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি নিচে যেহেতু 4 রয়েছে, আমরা লিখে দিলাম নিচে 4-এর জায়গাতে 4। এবার উপরে যেহেতু রয়েছে 3, এই 3-এর সঙ্গে আমরা গুণ করব কাকে, 3-এর সঙ্গে গুণ করব এই 4-কে। আচ্ছা, এবারে দেখো আমরা যদি গুণ করি, নিচে যেহেতু 4 রয়েছে, 4-কে 4-এর জায়গাতেই লিখে দেবো, এবং 3 এবং 4-কে গুণ করলে কত হয়, 3 × 12, তাই না? তাহলে আমরা কিন্তু এখানে সমান সমান দিয়ে কি লিখতে পারি, আমরা সমান সমান দিয়ে লিখতে পারি, উপরে পাচ্ছি হচ্ছে আমরা 12 এবং নিচে পাচ্ছি 4। এই পাশে বর্গ মিটার রয়েছে, আমরা এখানে কিন্তু বর্গ মিটার লিখে দিতে পারি। আচ্ছা, এখন দেখো এই 12 এবং 4 এই দুটি সংখ্যাকে কি এমন কোনো সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা আমরা 12কেও ভাগ করতে পারি, আবার 4কেও ভাগ করতে পারি? হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু 4 দ্বারা, দেখো 4কেও ভাগ করতে পারবো, আবার 12কেও ভাগ করতে পারবো, তাই না? আবার কিন্তু 2 দ্বারাও পারবো, আমাদের যেটি মন চায় আমরা কিন্তু সেটি দ্বারাই ভাগ করতে পারি। হ্যাঁ, তোমরা কিন্তু চাইলে 2 দ্বারাও ভাগ করতে পারো, আবার 4 দ্বারাও ভাগ করতে পারো। আচ্ছা, আমরা যদি এবার 4 দ্বারা ভাগ করি, দেখো 4 দ্বারা 12কে কয়বার ভাগ যায়, আমরা জানি 4 × 4, 4 × 2 = 8, 4 = 12, অর্থাৎ 3 বার ভাগ যায়। আমরা লিখবো হচ্ছে এখানে 3, এবং 4 দ্বারা 4কে ভাগ করলে কয়বার ভাগ যায়, আমরা জানি 4 × 1 = 4, অর্থাৎ একবার ভাগ যায়। তাহলে আমরা কত পাচ্ছি, আমরা উপরে পাচ্ছি 3, নিচে পাচ্ছি 1। আমরা সমান সমান দিয়ে লিখে দেবো, উপরে 3 নিচে 1, এবং এখানে আমরা পাশে লিখব কি, পাশে যেহেতু বর্গ মিটার রয়েছে আমরা লিখে দেব বর্গ মিটার। তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারছি, যে আমরা বুঝতে পারছি 4 ডেসিলিটার রং দ্বারা আমরা কিন্তু 1/3 বর্গ মিটার রং করতে পারবো, তাই না? আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। আমরা এই যে কাজটা করেছি, আমরা যে উত্তরটিকে বের করেছি, এটি কিন্তু আমরা আলাদা জায়গাতে লিখবো। হ্যাঁ, আমরা কিন্তু আলাদা জায়গাতে রাফ করে এটিকে বের করব। আমরা উত্তর দিয়ে কী লিখবো, আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে 1/3 বর্গ মিটার। অর্থাৎ এটি দ্বারা আমরা বুঝতে পারছি যে 4 লিটার রং দ্বারা আমরা 1/3 বর্গ মিটারকে রং করতে পারবো। আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে কি, 1/3 বর্গ মিটার রং করা যাবে, তাই না? তাহলে আমরা কিন্তু এখানে শুধুমাত্র 3কে লিখলেও পারি, কারণ শুধু 3-এর অর্থ কি, শুধু 3-এর অর্থ হচ্ছে নিচে মনে মনে কিন্তু একটি 1 রয়েছে, তাই না? নিচে যদি 1 থাকে তাহলে এই 1কে আমরা লিখলেও সমস্যা নেই, এবং না লিখলেও কোনো সমস্যা নেই। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরবর্তী অঙ্কের কাছে চলে যাই, বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে 4 নম্বরে বলা হয়েছে 1 বাটি পায়েস তৈরি করতে 2 কিলোগ্রাম চিনি লাগে। এরূপ 14 বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে? আচ্ছা, আবারও যদি আমরা প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে 1 বাটি পায়েস তৈরি করতে 2 কিলোগ্রাম চিনি লাগে। এরকম যদি আমরা 14 বাটি পায়েস তৈরি করতে চাই তাহলে কত কিলোগ্রাম চিনি লাগবে? আচ্ছা, এটি কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারবো, কারণ 1 বাটি পায়েস তৈরি করতে যদি 2 কিলোগ্রাম চিনি লাগে, তাহলে কিন্তু অবশ্যই 14 বাটি পায়েস তৈরি করতে 14 গুণ বেশি চিনি লাগবে, তাই না? তাহলে আমরা এই 2-এর সঙ্গে যদি 14কে গুণ করে দেই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে 14 বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে। আচ্ছা, এখন এটিকে আমরা কিভাবে করে সাজাবো? আমরা জানি কথার অঙ্কের ক্ষেত্রে যে বিষয়টি বের করতে বলা হয় সেটিকে আমরা শেষে গিয়ে লিখি। আমাদের কি বের করতে বলা হয়েছে? আমাদের বের করতে বলা হয়েছে 14 বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে। তাহলে এই কিলোগ্রামকে কিন্তু আমরা শেষে গিয়ে লিখব, তাই না? তাহলে আমরা এটিকে কিভাবে করে সাজাতে পারি? আমরা সাজাতে পারি হচ্ছে এইভাবে, দেখো 1 বাটি পায়েস তৈরিতে চিনি লাগে 2 কিলোগ্রাম, তাই না? 1 বাটি পায়েস তৈরিতে চিনি লাগে 2 কিলোগ্রাম। আচ্ছা, তারপরে আমরা নিচে লিখতে পারি সুতরাং 14 বাটি পায়েস তৈরিতে চিনি লাগে, তাই না? তাহলে আমরা দেখো 4 নাম্বার দিয়ে কী লিখব? আমরা 4 নাম্বার দিয়ে লিখব 1 বাটি পায়েস 1 বাটি পায়েস তৈরিতে চিনি লাগে কতটুকু? আমাদের বলা হয়েছে 2 কিলোগ্রাম, তাই না? আমরা সংক্ষেপে কিলোগ্রামকে যদি লিখি কিলোগ্রাম। আচ্ছা, আমরা লিখলাম 1 বাটি পায়েস তৈরিতে চিনি লাগে 2 কিলোগ্রাম। সুতরাং আমাদের কয় বাটি পায়েসের কথা বলা হয়েছে? 14 বাটি। আমরা যদি 14 বাটি পায়েস তৈরি করতে চাই তাহলে কত কিলোগ্রাম চিনি দরকার, এটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখব সুতরাং একের নিচে লিখব 14 বাটি পায়েস তৈরিতে
চিনি লাগে। আচ্ছা এখন দেখো, 1 বাটি পায়েস তৈরিতে যদি 7-এর 2 কিলোগ্রাম চিনি লাগে, তাহলে 14 বাটি পায়েস তৈরিতে কি বেশি চিনি লাগবে না কম চিনি লাগবে? অবশ্যই বেশি লাগবে। এবং কত বেশি লাগবে? যেহেতু 14 বাটি, তার মানে কিন্তু 14 গুণ বেশি লাগবে, তাই না? যার কারণে এই 7-এর 2-এর সঙ্গে আমরা 14কে গুণ করলেই কিন্তু উত্তরটিকে পেয়ে যাব। খুবই সহজ কিন্তু, তাই না? আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে কি লিখবো? 7-এর 2, অর্থাৎ এই 7-এর 2কে আমরা এখানে লিখে দিলাম। এবারে গুণ দিয়ে লিখবো হচ্ছে 14, এবং শেষে কিলোগ্রাম রয়েছে, আমরা কিলোগ্রাম লিখে দেব। এবার যদি আমরা গুণ করি, দেখো আমরা নিচে যেহেতু হর দেখতে পাচ্ছি 7, আমরা 7কে 7-এর জায়গাতে রেখে দেব। এবারে আমরা এই উপরে যেহেতু দেখতে পাচ্ছি 2 এবং এখানে রয়েছে 14, 2 এবং 14কে যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে? আমরা জানি 2 এবং 14কে গুণ করলে হয়ে যাবে 14 দুগুণ 28। শেষে কিলোগ্রাম রয়েছে, কিলোগ্রাম লিখে দিলাম। এখন দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 7কেও ভাগ করতে পারবো, আবার 28কেও ভাগ করতে পারবো? আমরা জানি, দেখো এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 7। আমরা 7 দ্বারা 7কেও ভাগ করতে পারবো, আবার 28কেও ভাগ করতে পারবো। দেখো 28কে কয়বার ভাগ করা যায়? আমরা যদি 7-এর ঘরে নামতে পারি, 7 একে 7, 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28, অর্থাৎ 4 বার ভাগ করা যায়। আমরা পাই 4 7 28, আমরা লিখে দিলাম 4। আবার 7 দ্বারা 7কে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 7 1-কে 7, অর্থাৎ একবার ভাগ করা যায়, তাই না? তাহলে আমরা উপরে পাচ্ছি হচ্ছে 4, নিচে পাচ্ছি 1। আমরা জানি নিচে যদি 1 থাকে তাহলে কিন্তু এই 1কে আমরা লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা সমান সমান দিয়ে লিখতে পারি, উপরে 4 নিচে 1, এবং শেষে যেহেতু কিলোগ্রাম রয়েছে আমরা লিখতে পারি কিলোগ্রাম। আমরা কিন্তু শুধুমাত্র 4 লিখলেও তাতে কোনো সমস্যা নেই, তাই না? আমরা লিখতে পারি 4 কিলোগ্রাম। তাহলে আমরা এখানে এটিকেই কিন্তু উত্তর দিয়ে লিখে দেবো। আমরা উত্তর দিয়ে কি লিখব? আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 1-এর 4 কিলোগ্রাম। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারো। ঠিক আছে? সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।